আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে প্রধান উপদেষ্টার আহ্বান, 3-0 তত্ত্বের আলোকে বিশ্বকে এগিয়ে নেয়ার তাগিদ। জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবি, রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ফ্যাসিবাদের প্রধান পাশের দেশে অবস্থান করায় বিপদ কাটেনি বলছে বিএনপি, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ। তত্ত্বাবধায়ক বাতিল, সংবিধানের সাথে প্রতারণা শামিল দাবি রাষ্ট্রপক্ষের। অ্যাটর্নি জেনারেল বললেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর একক কৃতিত্ব সাংঘর্ষিক। এবং সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ভর করছে সরকারের উপর, ব্রিফিংয়ে সেনা সদর। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে মন্তব্য। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। সীমাহীন খরচ ও অপচয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আলোচিত 3-0 তত্ত্বের আলোকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে জোর দিয়েছেন এই নোবেল বিজয়ী। আশঙ্কাজনক পরিবর্তনের মধ্য দিয়ে চলা সভ্যতা রক্ষায় অধ্যাপক ইউনূসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরিবেশ বান্ধব জীবনধারায় গুরুত্ব আরোপ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিম আল রাজি। নানান প্রত্যাশা ও প্রাপ্তির ফিরিস্তি নিয়ে প্রতি বছর আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। এরই ধারাবাহিকতায় বাকুতে চলমান সম্মেলনে 25টি দেশ দ্রুত ও উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু পদক্ষেপের প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এর বিপরীতে 2023 সালে COP28-এ দেশগুলোর প্রতিশ্রুতি সত্ত্বেও 2024 সালে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বেড়েছে। যদিও বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 43% কমানো প্রয়োজন। এমন পরিস্থিতিতে আত্মঘাতী মূল্যবোধের প্রচার বন্ধ করে ধরিত্রী ও সভ্যতার পক্ষে কল্যাণকর জীবনধারা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। His Excellency Mr. Mohammad Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. 3-0 তত্ত্বের উপযোগিতা ও কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিশ্চিতে সবার অংশগ্রহণে জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা যেভাবে আগাচ্ছি তাতে কিন্তু আমাদের সময়ক্ষেপণ হচ্ছে, সুতরাং ক্লাইমেটের যেই ধরনের সমস্যাগুলো আছে তাকে অ্যাড্রেস করার জন্য দ্রুত যাতে এগিয়ে আসা হয়। তো 25টি দেশ একমত হয়েছে এ ব্যাপারে। এর পাশাপাশি আমাদের জাতিসংঘের মহাসচিব উনি বলেছেন যে এইসব দ্বীপ রাষ্ট্র খুব ভালনারেবল, লস অ্যান্ড ড্যামেজে তাদের যেন ফান্ড বাড়ানো হয় এবং এই ফান্ডের মাধ্যমে মিটিগেশন অ্যাডাপ্টেশনে যেন ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি ওপেকের একটি সিদ্ধান্ত হয়েছে, আজকে বলছে যে এখান থেকে অয়েল প্রোডাকশন তারা বন্ধ করবে, শুরু করবে এই যাত্রাটা এই আজারবাইজান থেকে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা খুব একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে একটা ভালো পদক্ষেপ হিসাবেই বিবেচিত হবে এটা। তবে প্রস্তাবনা, আলোচনা আর প্রতিশ্রুতির বিপরীতে কার্যকর উদ্যোগের ঘাটতি জানান দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের। আধুনিকতা কিংবা
উত্তরাধুনিকতা। চলমান শতাব্দীকে যে নামে আখ্যায়িত করা হোক না কেন, বাস্তবতা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে পুরো মানব সভ্যতা। তাই ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে প্রয়োজন ভিন্ন জীবনাচার ও সংস্কৃতি। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর সামনে আছেন মিথিলা নাজনীন। সরাসরি যাচ্ছে মিথিলার কাছে। মিথিলা, এই মুহূর্তে পঙ্গু হাসপাতালের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বলছিলেন যে পঙ্গু হাসপাতালের সামনে দুপুর থেকে যারা জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, যারা এখানে চিকিৎসাধীন ছিলেন, তারা স্বাস্থ্য উপদেষ্টা যে এখানে তাদেরকে দেখতে এসেছেন কিন্তু সবার সঙ্গে দেখা না করে তারা চলে গিয়েছেন, এটাকে কেন্দ্র করে যে বিক্ষোভের শুরুটা হয় দুপুর থেকে, তখন থেকেই কিন্তু এই আহত যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এখন সারা দিন গড়িয়ে বিকাল গড়িয়ে রাত এখন 11টা বাজে এই পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং এখানে কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়েছিলেন এবং তিনি এখনো আছেন এবং সেই আন্দোলনের সময় নিহত মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, সেও উপস্থিত আছে। তাদের মূল কথা হচ্ছে যে যারা তিনজন উপদেষ্টা অর্থাৎ উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ ভুইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টা সবাইকে এখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টির সমাধান করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন রাত 10টার মাঝে উপদেষ্টাগণ আসবেন, কিন্তু এখনো কিন্তু অপেক্ষা যে উপদেষ্টারা কখন আসবেন। এখানে যারা আহত রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনাদের দাবিটা কি? আপনারা তো দিনভরই এখানে থাকলেন, উপদেষ্টাদের আসার কথা ছিল রাত 10টার মাঝে, কিন্তু এখনো তো তারা পৌঁছাননি। এখন আপনাদের কর্মসূচিটা কি হবে? ওনারা পৌঁছাননি, ওনাদেরকে এখানে পৌঁছাইতে হবে। আজকে না আসুক, আমরা এখানে সকাল দুপুর 12টায় অবস্থান করছি। এখন বাজে কয়টা? রাত 11টা। রাত 11টা বাজুক, সমস্যা নাই। রাত পেরিয়ে দিন হবে, দিন পেরিয়ে আবার রাত হবে, রাত পেরিয়ে আবার দিন হবে, কিন্তু ওরা যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা আমাদের স্থান ত্যাগ করবো না। আপনারা যেটা বলছেন বিগত 3 মাসে এই সরকারের সবচেয়ে বড় যে আপনাদের যেরকম ভাবে পুনর্বাসন করা কিংবা চিকিৎসার যে বিষয়টা ছিল সে ধরনের সহযোগিতা আপনারা পাননি, এটা নিয়ে তো আপনাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে, কি বলবেন? এটা এখন বলতে পারবো না। এটা তারা আসলে তখনই আপনারা শুনতে পারবেন। আপনি কোথায় আহত হয়েছিলেন? আমি প্রেস ক্লাব হয়েছিলাম, প্রেস ক্লাব 19/7। আপনাদের তো উপদেষ্টারা না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করব। দর্শক, আপনারা যেমনটি আপনারা শুনছিলেন যে এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন পঙ্গু হাসপাতালে, তারা বলছিলেন যে উপদেষ্টারা না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনিও কিন্তু এই আহত যারা লোকজন রয়েছেন তাদের সাথে রয়েছেন, তিনিও কিন্তু এই হাসপাতালে এখনো অবস্থান করছেন এবং সাথে রয়েছেন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। এবং এই যে আন্দোলন করছে পঙ্গু হাসপাতাল থেকে যেসব আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম মিথিলা নাজনীনের সাথে। জাতীয় পঙ্গু হাসপাতালের সামনে থেকে যে আন্দোলনটি এই মুহূর্তে হচ্ছে সেটির আপডেট জানাচ্ছিলেন। ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করায় এখনও বিপদ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ জানিয়ে বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, নিষিদ্ধ করতে পারে দেশের জনগণ। রাহুল রায়ের রিপোর্ট। লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পরদিন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে দলের অবস্থান জানিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের কথা বলেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। রাজধানীতে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিতর্কিত ব্যক্তিরা সরকারের দায়িত্ব পাবে তা হতে পারে না। তাদের ষড়যন্ত্রে নির্বাচন যেন বিলম্বিত না হয়। নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। তারা বলেছেন, ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রে কুঠারাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টকে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য হলেও এক ব্যক্তি সবকিছু করেছেন এমন ধারণা সংবিধানের সাথে সাংঘর্ষিক। মাঝারুল হক মান্নার রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর পঞ্চম দিনের শুনানি হল হাইকোর্টে। এদিন রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হল বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা। আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীতে 7 এ ও বি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার কঠোর সমালোচনা করেন তিনি। গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। বঙ্গবন্ধুকে সংবিধানের যেভাবে বলা হয়েছে তা নিয়ে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। সংবিধানের প্রিএম্বলে বলা হচ্ছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ। গণভোটের বিধান বাতিল করে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে বলে অভিযোগ করে ওই বিধান ফিরিয়ে আনার পক্ষে যুক্তি দেন অ্যাটর্নি জেনারেল। পরে জামায়াতে ইসলামের পক্ষে বক্তব্য উপস্থাপনের এক পর্যায়ে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম নিয়ে সেনা সদর এক ব্রিফিংয়ে বলা হয়েছে, সেনাবাহিনী সহায়তায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে। সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে তা নির্ভর করছে সরকারের উপর। এ সময় 5ই আগস্টের পর থেকে সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। লায়লা নওশিনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে মাঠে আছে বাংলাদেশ সেনাবাহিনী। 17ই সেপ্টেম্বর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে দেশের 62টি জেলায় স্থানীয় প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনা সদস্যরা।
দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে সেনা সদরে ব্রিফিংয়ে বলা হয়েছে, প্রাথমিকভাবে 2 মাসের জন্য সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেয়া হলেও সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। দিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। সেনাবাহিনীর সহায়তায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে, এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স, সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। সেনাবাহিনীর নিয়মিত যৌথ অভিযানে এ পর্যন্ত 6,000-এর বেশি অবৈধ অস্ত্র, প্রায় 2 লক্ষ গোলাবারুদ উদ্ধার ও প্রায় 2,500 অপরাধীকে গ্রেপ্তার এবং 7,000-এরও বেশি বিশৃঙ্খল পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সৎ এবং যোগ্য মানুষের অভাবে ভালো ভালো প্রকল্প নিয়েও তা থেকে সুফল পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, অর্থনীতিতে গভীর ক্ষত হয়েছে, মেরামতের চেষ্টা করছে সরকার, তবে কাজটি কঠিন। বাংলাদেশের অর্জনে সব সরকারের ধারাবাহিক অবদানের কথাও স্বীকার করেন তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে 2005 সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। 19 বছর পর সংস্থাটির 34 বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন অর্থ উপদেষ্টা হিসেবে। অর্থনীতির আকার বৃদ্ধির সাথে সাথে PKSF এর কলেবর বৃদ্ধিতে দারুণ খুশি তিনি। আত্মতৃপ্তি সবসময় ভালো না, এবং আমরা এখন যেটা চেষ্টা করছি সেটা তৃপ্তি আমাদের অনেক আছে, তৃপ্তির শেষ নাই। তৃপ্তিরও পরিবর্তন হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে, যেমন দারিদ্র্যের যেমন সংজ্ঞা পরিবর্তন হয়, এই তৃপ্তিরও সংজ্ঞা পরিবর্তন করতে হবে। আমরা এখন আত্মতৃপ্ত, মেবি টুমরো উইল নট বি। PKSF এর প্রতিষ্ঠাকালীন MD বদিউর রহমান মনে করেন, গরু ছাগল হাঁস মুরগি পালনের ধারণা থেকে বের হয়ে বড় চিন্তার সামর্থ্য হয়েছে PKSF এর। বাংলাদেশ একটা দেশ হিসেবে অনেক উন্নত হতে পারত যদি আমরা প্রাতিষ্ঠানিক রূপরেখার উপর একটু জোর দিতাম, প্রাতিষ্ঠানিক দিকটা যদি একটু নজর দিতাম, এটাকে কিভাবে ওইভাবে উন্নত করা যায়, তাহলে কিন্তু দেশটা অন্যরকম হতে পারত। কিন্তু ওই দারিদ্র বিমোচনের মধ্যে যদি ঘুরি আমরা, তো এটা দারিদ্র বিমোচনের বাইরে যেতে হবে, এবং দারিদ্র বিমোচনের বাইরে গেলেই আপনার গোটা দুনিয়া আপনার রাস্তা খুলে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বলেন, তাদের পদচিহ্ন মুছে ফেলা যাবে না। বড় বড় বিল্ডিং আছে, সুন্দর সুন্দর আরো সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে অফিস, কিন্তু মানুষের অভাব, স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার সততার অভাব, এইটাই কিন্তু আমরা এখন ফিল করছি। আমি তো মোটামুটি কয়েক মাস আসলাম, এর আগেও দেখলাম এমন গভীর মানে কি ক্ষত কিন্তু আমরা দেখি না। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এবং আমাদের তো এটা সামাল দিতে একটু বললেন যে লোকজন একটু অধৈর্য, একটা ফুটপ্রিন্ট রেখে যাবো যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন, আমাদের ফুটপ্রিন্টটা মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বিষয়। আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। বর্তমানে PKSF এর সহযোগী এনজিওগুলোর পোর্টফোলিও ৭১,০০০ কোটি টাকার। ৮ লাখ কোটি টাকার বেশি অর্থায়ন করেছে সংস্থাগুলো। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশে চলতি মৌসুমে ডেঙ্গুতে শিশু মৃত্যুর হার বাড়ছে। এছাড়া শুষ্ক আবহাওয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াতেও। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর নিউমোনিয়ায় ৫ বছরের নিচে ২৪,০০০ শিশু মারা যায়। বিশ্ব নিউমোনিয়া দিবসে আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, সময় মতো নিউমোনিয়া শনাক্ত করা যাচ্ছে না। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। এবছর ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ২০% শিশু। রাজধানী সহ সারা দেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের নিয়ে উৎকণ্ঠায় অভিভাবকেরা। ডেঙ্গুর প্রকোপের মধ্যেই বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্তের হার। বিশেষজ্ঞরা বলছেন, এখনও দেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া।
এই বাস্তবতায় বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরাম BPPF ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে বিশ্ব নিউমোনিয়া দিবসের আলোচনা। আমার প্রশ্ন হলো যে ফাস্টলি নিউমোনিয়া, তারপরে চেস্ট ইনফেকশন, এটাকে সিভিয়ার ইনফেকশন বলছে। বিশ্বাস করুন, এভিডেন্স প্রচুর এবং এভিডেন্স বিশ্বজনীন এভিডেন্স বলছে যে অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন। When it is complicated pneumonia, then only you can go to second line of antibiotic. বিশেষজ্ঞরা বলেন 2030 সালের মধ্যে অনূর্ধ্ব 5 বছর বয়সী শিশু মৃত্যুর হার 1025-এর নিচে নামানোর লক্ষ্যে নিউমোনিয়াজনিত শিশু মৃত্যু হার অবশ্যই কমাতে হবে। অ্যান্টিবায়োটিক লেখার ক্ষেত্রে যেন আমরা একটু চিন্তা ভাবনা করি, তা না হলে আমরা একসময় আমরা নিজেরাই সাফার করবো, এমন একটা স্টেজ যাবো আমি অথবা আমার পরিবারের সদস্য যে আমরা হয়তো তাদেরকে ফেরাতে পারবো। বক্তারা বলেন অবাধে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের জটিলতা বাড়াচ্ছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। কথার জাদুকর নির্মাতা হুমায়ুন আহমেদের সাথে ছিল চ্যানেল আইয়ের নিবিড় সম্পর্ক। সিনেমা সহ সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রে অবদান রাখা গুণী এই ব্যক্তিকে নিয়ে নানাভাবে স্মরণ করল চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশের উপন্যাস, নাটক, সিনেমা প্রায় সব ক্ষেত্রে সমান অবদান রেখে যাওয়া গুণী ব্যক্তিত্ব নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদ। তার নির্মিত চলচ্চিত্রগুলো প্রায় সব বয়সীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন হুমায়ুন আহমেদ। এরপরের গল্পটা ইতিহাস। শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা সিনেমাগুলো দেশে ও বিদেশে অনেক খ্যাতি ও সম্মাননা নিয়ে আসে। ৯০-এর দশক জুড়ে টেলিভিশন নাটকেও সমান জনপ্রিয় হন হুমায়ুন আহমেদ, যা আজও দর্শক হৃদয় চিরসবুজ। সাহিত্যমনস্ক পরিবারে জন্ম নেয়া হুমায়ুন আহমেদ ১৯৭২ সালে নন্দিত নরক উপন্যাস দিয়ে সাহিত্যে যাত্রা শুরু করেন। একে একে পাঠকদের উপহার দেন শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প, বাদশাহ নামদার, দেয়ালসহ অসংখ্য পাঠক নন্দিত উপন্যাস। লেখনের মাধ্যমে সৃষ্টি করেছেন হিমু, শুভ্র, মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্রগুলো। বানানো আপনারগুলো সত্যি। হুমায়ুন আহমেদ স্মরণে দিনভর চ্যানেল আইয়ের পর্দায় ছিল নানা অনুষ্ঠান। সকালে অনুষ্ঠিত হয় গানে গানে সকাল আয়োজন। এরপর হুমায়ুন আহমেদ স্মরণে তারকা কথনের বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও চ্যানেল আইয়ের পর্দায় দিন জুড়ে থাকে হুমায়ুন আহমেদময়। গাজীপুরে হুমায়ুন আহমেদের প্রিয় জায়গা নুহাসপল্লীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান পরিবার পরিজন। আমার বাবাকে একটু মনে রাখি যে একজন যতই ইনফ্লুয়েন্সিয়াল ছিল, যতই পাওয়ার ছিল, যতই কত কি ছিল, কিন্তু উনি ভাবতেন যে না, আমি স্টেক খাবো না, আমি বাসায় ভাত, উপরে একটু ঘি, একটু ডাল আর একটা ফোলা ফোলা ডিম ভাজি খাই। এটা আমার বাবার সবচেয়ে প্রিয় খাবার ছিল। আমরা আমাদের জীবন যে লিড করছি একটু অন্যভাবে দেখি, একটু সহজ সরলভাবে দেখি। সযত্নে সব কিছু রাখা আছে, কিন্তু জাদুঘরটা এখনো করতে পারিনি। আসলে অনেকগুলো কারণ, প্রধান কারণ হচ্ছে আসলে কি বলবো, প্রধান কারণটা আর্থিক। আমরা এখনো আশা করছি যে আগামী ১-২ বছরের মধ্যেই এটা শুরু করব এবং শেষ করব। ক্যান্সারের সাথে লড়াই করে ২০১২ সালের ১৯শে জুলাই মারা যান হুমায়ুন আহমেদ। সুলতানা হিমু, চ্যানেল আই। লেখাপড়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার উপায় হিসেবে ছাদ কৃষিকে বেছে নিয়েছেন শরীয়তপুরের এক তরুণ শিক্ষার্থী। দেশ বিদেশে ১৭ রকম ফুলের চারা বিক্রি করে বছরে আয় করছেন লাখ টাকা। বিস্তারিত জানিয়েছেন শাইখ সিরাজ। শরীয়তপুর শহরের উত্তর পালং এলাকা। এখানে গত ৪ বছর ধরে নিজ বাড়ির আঙিনা এবং ছাদে ছাদ কৃষি চর্চা করছেন তরুণ শিক্ষার্থী ইমরান আহমেদ। এই ২২০০ বর্গফুটের ছাদে রয়েছে কয়েকশো রকমের ফুলের গাছ। আমি যখন 3 বা 4-এ পড়ি তখন থেকেই ধরেন ফুল গাছের প্রতি অনেক ভালোবাসা ছিল। তখনই চারা করা হতো এবং আপনার ভিডিওতেও অনেক দেখা হতো। বাগানগুলো দেখে আমি বাগান করব। আমাদের আগে ছাদ ছিল না, তারপরে আমাদের ছাদ হলো ৩-৪ বছর আগে আমাদের বিল্ডিংটা করা হলো। এরপরেই বাগানটা শুরু করে দেই। প্রায় ৩০০ প্রজাতির জবা ফুলের সংগ্রহটি সবচেয়ে বেশি ব্যতিক্রম।
এটা কি সাধারণ এটা দেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপি জবা। হ্যাঁ এগুলো দেশি ভ্যারাইটি আপনার। পুডেল জবা মানে দোতলা, দুইটা হয় আপনার। এখানে একটা, এখানে একটা। একটার মধ্যে দুটো হয়? হ্যাঁ হ্যাঁ, দুইটো। এগুলিও জবা? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটি ফুটে আছে জবা দেখতে পাচ্ছেন এই যে। ওয়াও, এটা অসাধারণ। এটার নাম কি? আদ্রিতা। এটা ধরেন বাংলাদেশে অনেক কম সংখ্যক মানুষের কাছে, মিনিমাম ধরেন 5-6 জনের কাছে হবে এটা। তোমার জবার কালেকশন কত ধরনের বললা রঙের? প্রায় 300-র কাছাকাছি হবে। বাংলাদেশে আর কার কাছে? বাংলাদেশে যদি আপনি টপ 5 বলেন জবার কালেকশন, তার ভিতরে আমার নাম চলে আসবে। আরে বাবা, শুধু ছাদ কৃষি নয়, এটি যেন রীতিমতো এক নার্সারি। এখান থেকে চারা সরবরাহ হয় দেশের 64 জেলাতেই। এখন যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, আমি বলি আমি পড়াশোনা করি প্লাস একজন উদ্যোক্তা। উদ্যোক্তা বলা এটাই সব থেকে বেশি গর্বের ব্যাপার বর্তমানে। এখন মান্থলি তোমার আর্নিং কিরকম থাকে জাস্ট এমনি জানার জন্য? জবা ফুলে সেল করেছিলাম এক মাসে মিনিমাম 1.5 লাখ টাকা জবা সেল করেছিলাম। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামি। হ্যাঁ হ্যাঁ, চারাগুলো। তারুণ্যের চোখে বদলে যেতে পারে সবকিছু। আগের ছাদ কৃষির ধ্যান ধারণাকে পাল্টে দিয়েছে বাণিজ্যিক রূপ এই তরুণ। মফস্বল শহরে থেকে ছোট্ট একটি ছাদকে ব্যবহার করে নানান ফুল ফলের সমাবেশ ঘটিয়ে চারা উৎপাদন, এটি তার বাণিজ্যের মূল মন্ত্র, যা অনুসরণ করছে অন্য তরুণরাও। শরীয়তপুরের উত্তর পালং থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার আইস্পোর্ট। ডায়াবেটিসের সারা জীবনের রোগ, এই রোগ কখনো সম্পূর্ণ সারে না, কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ম শৃঙ্খলা মেনে চললে এবং পরিমাণ মতো ওষুধ গ্রহণ করলে এই রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাডাস ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের অর্গান ট্রান্সপ্লান্ট ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা একথা বলেন। বাডাস সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, ডাক্তার অরূপ রতন চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় দোষ স্বীকার করে দ্বিতীয় দফায় জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার ট্রাইব্যুনালের নির্দেশনা মোতাবেক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে জবানবন্দি দেন তিনি। এর আগে গত 7 নভেম্বর ট্রাইব্যুনালের নির্দেশনা মোতাবেক একই আদালতে জবানবন্দি দেন তিনি। গণহত্যার ঘটনায় তিনি প্রথম দায় স্বীকার করে জবানবন্দি দিলেন। আদালত সূত্রে জানা গেছে, বুধবার চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দি রেকর্ড করার জন্য সিএমএম আদালতের বিচারকের খাস কামরায় হাজির করা হয়। পরে বিচারক জবানবন্দি রেকর্ড করেন। বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের সাময়িক অবসান হয়েছে। 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে আগের নিয়ম মেনে চলার সিদ্ধান্ত হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। তাবলিগ জামাতে প্রকাশ্যে বিরোধ শুরু হয় 2018 সালে, ঘটে সংঘর্ষের ঘটনা। এরপর গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জোবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সরকার যদি এই বেদবকে বাংলার মাটিতে আনতে চায়, এই সরকারেরও পালাই রাখতে হবে। সরকার আসতে না দেয় তাহলে আনতেই হবে ইনশাআল্লাহ। সেটা কি করতে হবে আমরা করব ইনশাআল্লাহ। সম্প্রতি দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও সমাবেশের মাধ্যমে শক্তি প্রদর্শনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পাল্টাপাল্টি অবস্থান থেকে সরে আগের নিয়ম মেনে চলার ব্যাপারে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে জুবায়েরপন্থী। দাওয়াত ও তাবলিগের এই মেহনতটি যেহেতু দ্বীনের একটি অন্যতম মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম, এ ব্যাপারে হযরত ওলামায়ে কেরামই সিদ্ধান্ত নেবেন যে মাওলানা সাদ সাহেবের এদেশে আসা সহি হবে কিনা। যেহেতু তারা পূর্বে কয়েকটি ইজতেমা প্রথম করছে, এইবারে ইজতেমা ইনশাআল্লাহ আমরা প্রথম পর্বে করব, তারা দ্বিতীয় পর্বে করুক, আমাদের কোনো আপত্তি নেই। আগামী বছরের 31 জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আর 7 ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটলটাটা আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন ধনকুবের ও প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ককে মার্কিন সরকারি দক্ষতা নামে নতুন একটি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই বিভাগে মাস্কের সঙ্গে যোগ দিচ্ছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চাওয়া বিবেক রামাস্বামী। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও আর ক্রিস্টি নোয়েম হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট গেটসর নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনে সিআইএ প্রধান হবেন টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান জন র্যাডক্লিফ। আগামী 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবে ডোনাল্ড ট্রাম্প। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশে তরুণ রক মিউজিশিয়ানদের প্রতিভা তুলে ধরতে শুরু হচ্ছে নতুন ট্যালেন্ট হান্ট রিয়ালিটি শো দ্য কেজ। প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা তাদের স্কিল, প্যাশন ও ট্যালেন্টের প্রদর্শনের সুযোগ পাবেন। হলিডে ইন ঢাকা সেন্টারের সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। দ্য কেজের তত্ত্বাবধানে রয়েছেন ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা ফুয়াদ নাসের বাবু, মাইলসের গিটারিস্ট মানাম আহমেদ, ওয়ারফেজের ড্রামার শেখ মনিরুল ইসলাম টিপু সহ অভিজ্ঞ শিল্পীরা। সৃজন প্রকাশনা থেকে প্রকাশিত মোহাম্মদ নওফল জমিরের আধুনিকতার ইতিহাস গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়েছে। বিকেলে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, কবি হাসান হাফিজ, কবি আব্দুল হাই শিকদার, ব্যারিস্টার নওশাদ জমির, কথা সাহিত্যিক মোস্তফা মামুন, প্রফেসর ডক্টর সানিয়া সিতারা, কথা সাহিত্যিক ব্যারিস্টার সাইফুর রহমান সহ অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থ বিরোধী উল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এই রিট আবেদন করেন। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরী বেঞ্চের রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। 3 দিনের মধ্যে আদানিকে এই ঘটনায় চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান ওই আইনজীবী। জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দিতে ওই আবেদন আহ্বান করা হয়েছে। লিগ্যাল নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে 3 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এই রিট আবেদনটি করা হয়। ইউএসএইডের অর্থায়নে আমিও জিততে চাই ক্যাম্পেইনের অধীনে চট্টগ্রামে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত যুব কর্মসংস্থান প্রত্যাশা এবং সুপারিশ শিরোনামে নীতি সংলাপ হয়েছে। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে দিনব্যাপী এই সংলাপে ক্লেফটন গ্রুপের ডিরেক্টর ও সিইও মোহাম্মদ এম মহিউদ্দিন চৌধুরী, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওর চট্টগ্রামের অক্সিলারিয়াস জিমাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিনিয়র রিজিওনাল ম্যানেজার সদরুল আমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে জানাচ্ছি আফগানিস্তান সিরিজ শেষে দেশে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা কয়েকদিন বিশ্রামের পর শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি। মহান মুক্তিযুদ্ধের সময় আদর্শ মানুষ হিসেবে জেনারেল আতাউল গনি ওসমানী সবাইকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি ছিলেন সকলের পছন্দের মানুষ। জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর জন্মদিন উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন বক্তারা। জাতীয় জাদুঘরের সচিব গাজী মোহাম্মদ ওয়ালিউল হকের সভাপতিত্বে আলোচনায় বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর জীবন ও কর্মের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডাক্তার হুসনে কমর ওসমানী। আলোচনায় অংশ নেন ওসমানী পরিবারের সদস্য আবু নাসের বাসেত ওসমানী সহ বিশিষ্টজনেরা।
এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার জানাচ্ছি। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে প্রধান উপদেষ্টার আহ্বান, 3.0 তত্ত্বের আলোকে বিশ্বকে এগিয়ে নেয়ার তাগিদ। জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবি, রাজধানী পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ফ্যাসিবাদের প্রধানের পাশের দেশে অবস্থান করায় বিপদ কাটেনি বলছে বিএনপি, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ। তত্ত্বাবধায়ক বাতিল, সংবিধানের সাথে প্রতারণা শামিল দাবি রাষ্ট্রপক্ষের, অ্যাটর্নি জেনারেল বললেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর একক কৃতিত্ব সাংঘর্ষিক। এবং সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ভর করছে সরকারের উপর, ব্রিফিংয়ে সেনা সদর, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে মন্তব্য।